বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটা জায়গায় পিভিসি ব্যানার ফেস্টুন রয়েছে। হঠাৎ করে আপনি বলছেন নির্বাচনের সময় আমি পিভিসি ব্যানার ফেস্টুন করতে পারবো না, তাহলে আমি কিভাবে করবো? এই বিধানটা প্রত্যাহার করতে হবে। এখানে কোনো যদি কিন্তু না, আমরা পারবো না ভাই, সহজ কথা। ব্যানার ফেস্টুন আমরা কাপড়ে লিখতে পারবো না, পিভিসি আমাদেরকে ব্যবহার করতে দিতে হবে। এটা নিয়ে আমরা কোনো জটিলতা চাই না। যে আপনারা নিরাপত্তা দিবেন, প্রার্থী একা একা হেঁটে যাবে, তাহলে ভিন্ন জিনিস। আমরা একা একা হেঁটে পুরো নির্বাচনী এলাকায় যাবো। 25 লক্ষ টাকার ভিতরে নির্বাচন করা এবং ভোটার প্রতি মাত্র 10 টাকা খরচে যে বিষয়টা বলেছেন, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছিলেন যে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় দল ও জোটগুলো দীর্ঘ সময় আলোচনা করার কারণে নির্বাচন কমিশনের অনেকটা বিষয় হালকা হয়ে গিয়েছে। আমরাও আসলে সেটা আস্থা রাখতে চেয়েছিলাম, কিন্তু বাস্তবতা হলো ঐক্যমত কমিশনের সাথে আলোচনায় এইখানে আজকে যে আলোচনাগুলো নির্বাচন কমিশনের প্রস্তাবনা রয়েছে সেখানে অনেক কিছু আমাদের আলোচনা হয় নাই। যেমন একটা বিষয় আমি বলি, যে বিষয়ে আমরা সহ অনেকগুলো দল এবং জোট আপত্তি জানিয়েছিল, সেটা হলো জোটের প্রতীকের নির্বাচন করার বিষয়। আসলে এই বিষয়ে ঐক্যমত কমিশনে আমাদের কোনো আলোচনা হয়নি। হঠাৎ করে আমরা নির্বাচনের তফসিল ঘোষণার 1.5 মাস বা কিছুদিন আগে দেখলাম যে জোট করলেও নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। এখানে অনেকে যুক্তি দিচ্ছে নিজের প্রতীককে নির্বাচন করতে, অনেকে চায় না, করতে চায় না, এরকম নানাভাবে যুক্তি দিচ্ছে যে কেন নিজের প্রতীকে নির্বাচন করলে সমস্যা কি। আসলে কোনো সমস্যা নাই, আইন করে এই অধিকার কেউ রুখতে পারে না। আইনটা ছিল যে জোটের, আপনি জোট কেন করেন, জোট করেন কারণ একটা শক্তিশালী মার্কাকে আপনি শক্তিশালী করেন, ভোটারদের কাছে ক্লিয়ার একটা মেসেজ দেন যে আমি এই মার্কায় জোট করছি এবং আমার এই জোটটা যাতে শক্তিশালী হয় সেজন্য সবাই জোটের যে কোনো একটা মার্কায় নির্বাচন করে থাকে। ব্যাপারটা এরকম যে বিয়ে করলেও আসলে শ্বশুর মশাইকে আব্বা ডাকা যাবে না, এটা আইন করে বন্ধ করা। যে কাউকে শ্বশুর মশাইকে যদি আব্বা ডাকে বা শাশুড়িকে মা ডাকে, তাহলে নিজের বাবা মাকে অস্বীকার করা হয়। এরকম ব্যাপারটা একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ব্যাপারটা আসলে এরকম না। হ্যাঁ, আপনি গোলাপ ফুলকে ধুতরা ফুল বললেই গোলাপের সুবাস নষ্ট হয়ে যায় না। সুতরাং এই যে তফসিল ঘোষণা কিছুদিন আগে সরকার একটা আরপিও সংশোধন করলো, জোট করলো নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে, এটা নিয়ে যে কত রাজনৈতিক জটিলতা, নির্বাচনী কৌশল প্রণয়ন থেকে শুরু করে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যে জটিলতার সম্মুখীন হয়েছে, এটা আসলে নির্বাচন কমিশন কতটুকু আমলে নিয়েছে, এটা আমার একটা প্রশ্ন রেখে আমি আমার বাকি বক্তব্যগুলো শুরু করছি। প্রথমত, নির্বাচন কমিশনের সাথে এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে সংলাপে অনেকগুলো আমরা বিভিন্ন প্রস্তাব দিয়েছিলাম, নির্বাচন কমিশনে পাঠিয়েছিলাম, কেউ আমাদের কোনো কথা শুনে নাই। আশা করব নতুন বাংলাদেশে নতুন নির্বাচন কমিশন, যেটা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ দীর্ঘদিন পর একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে, সে ব্যাপারে আপনাদেরকে আমরা যেমন সহযোগিতা করতে চাই, আপনাদেরও আমরা দৃঢ় ভূমিকা দেখতে চাই। এজন্য একটা অনুরোধ থাকবে, মাননীয় প্রধান নির্বাচন কমিশনের জন্য সুপার চিফ অ্যাডভাইজারের ভূমিকা অবতীর্ণ হন তফসিল ঘোষণার পর। এটা আসলে একটা প্রতীকী শব্দ আর কি, যে ক্ষমতা সবকিছু তার থাকবে, তিনি নিয়ন্ত্রণ করবেন এবং তার জুরিডিকশনে, তার প্রজ্ঞায়, তার ক্ষমতায় একটা গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন হবে। আমি প্রথমে আচরণবিধির কিছু বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বাকি বিষয়গুলো আমাদের বলবো। আচরণবিধির প্রথমে রয়েছে আপনি 6 খ, যেটা নির্বাচনী প্রচারণা শুরুর পূর্বে রাজনৈতিক দল ও প্রার্থী আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নির্বাচনী পরিকল্পনা প্রদান করবেন এবং সেটা সমন্বয় হবে। আমাদের নির্বাচনী পরিকল্পনা বলতে আসলে কি বোঝায়, মানে আমি আমার ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, কিভাবে আমি ক্যাম্পেইন করব, কোথায় কতগুলো জনসভা, এটা বোঝায় নাকি আমি আমার জনসভার তারিখ সময় শুধু এটা জানাবো সেটা বোঝায়? কারণ আমি আমার ক্যাম্পেইন স্ট্র্যাটেজি আগের থেকে জমা দিতে তো বাধ্য না, আমার প্রতিপক্ষ এটা জেনে যাবে আমি কিভাবে ক্যাম্পেইন করব, কি মেসেজিং দেবো। এই পরিকল্পনার মানে কি, এটা ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ, যদি শুধু এটা হয়ে থাকে যে জনসভা বা পথসভার তারিখ আপনি জানাতে হবে, সেটা ভিন্ন জিনিস, সেটা আমরা নিরাপত্তার সাথে জানাতে পারি। কিন্তু রাজনৈতিক দল বা প্রার্থী কর্তৃক যথাযথ কর্তৃপক্ষের নিকট নির্বাচনী প্রচারণার পরিকল্পনা প্রদান করতে হবে, এইটা আসলে ভেগ কথা, এই কথার আসলে কোনো মানে নেই, এটা প্রত্যাহার করতে হবে, সহজ কথা প্রত্যাহার করতে হবে, এখানে কোনো যদি কিন্তু নাই। 2 নম্বর 7 খ, অপচনশীল দ্রব্য। আমরা বুঝতে পারি অপচনশীল দ্রব্য এই শব্দটা বা এই যে পরিবেশের জন্য ক্ষতিকর, এটা কাদের কাছ থেকে এসেছে? সরকারের অনেকে অংশ রয়েছেন যারা দীর্ঘদিন পরিবেশের সাথে আন্দোলন করে এসেছেন, পরিবেশের স্বার্থে, খুব ভালো কথা, আমরাও পরিবেশ রক্ষা করতে চাই। কিন্তু আমাদেরকে একটা জিনিস হচ্ছে বোঝে আসে না যে ব্যানার ফেস্টুন আমরা প্লাস্টিক পিভিসি ব্যবহার করতে পারবো না, তাহলে কি হাতে লিখে করবো, মানে কাপড় দিয়ে করবো? এই টেকনোলজি কি আছে আমার নির্বাচনী এলাকায়? আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন গ্রামে কত জায়গায় স্ক্রিন প্রিন্টের ফ্যাক্টরি, এটা করতে কত সময় লাগবে, পুরো একটা নির্বাচন পার হয়ে যাবে, বুঝছেন? সারা রাত ধরেও যদি এটা করে, এতগুলো ব্যানার ফেস্টুন হাতে লেখে করা, কাপড়ে করা, এটা সম্ভব না, এই টেকনোলজি বাংলাদেশে নাই। সব জায়গায় অ্যাভেলেবেল টেকনোলজি হলো পিভিসি ব্যবহার করা, এবং এটা তো আমরা অপারেশন করেই ফেলবো। সো আপনি পিভিসি ব্যবহার করতে দিবেন না, আমরা কিভাবে ব্যানার ফেস্টুন করবো? আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রত্যেকটা জায়গায় পিভিসি ব্যানার ফেস্টুন রয়েছে। হঠাৎ করে আপনি বলছেন নির্বাচনের সময় আমি পিভিসি ব্যানার ফেস্টুন করতে পারবো না, তাহলে আমি কিভাবে করবো? এটাকে নির্বাচন কমিশন করে দিবে? ফ্যাক্টরি স্ক্রিন প্রিন্ট মানে কাপড়ের তৈরি নির্বাচন কমিশন করে দিবে? যদি নির্বাচন কমিশনের দায়িত্ব নয়, আমরা খুব খুশি,
আমাদেরও খরচ বাঁচবে, আমাদেরও ঝামেলা বাঁচবে, কিন্তু দয়া করে এমন কিছু আমাদের উপর চাপিয়ে দিবেন না যেটার কোনো ফিজিবিলিটি নাই। ফিজিবিলিটি স্টাডি করে সবকিছু করা উচিত। আমার থেকে আপনারা অনেক জ্ঞানীগুণী বিজ্ঞ ব্যক্তি, আপনারা বিষয়টা জানবেন। এই বিধানটা প্রত্যাহার করতে হবে, এখানে কোনো যদি কিন্তু না। আমরা পারবো না ভাই, সহজ কথা। ব্যানার ফেস্টুন আমরা কাপড়ে লিখতে পারবো না, পিভিসি আমাদেরকে ব্যবহার করতে দিতে হবে, এটা নিয়ে আমরা কোনো জটিলতা চাই না। যানবাহনের ক্ষেত্রে অনেকে রয়েছেন যে নির্বাচনী প্রচারণায় কোনো বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল, দেখেন এখানে কিছু ফিজিবিলিটির ব্যাপার রয়েছে। আমার এখানে আরো প্রতিনিধি রয়েছেন, লেবার পার্টির প্রতিনিধি রয়েছেন, তার যে নির্বাচনী এলাকা বা বরিশালে অনেক জায়গায় রয়েছেন যেখানে নৌকা, কিশোরগঞ্জে অনেক জায়গা রয়েছে নৌকা ছাড়া যাওয়া যায় না। একটা প্রার্থী একা একা হেঁটে যেতে কোথাও পারে না। অনেক নির্বাচনী এলাকা, আমার নির্বাচনী এলাকা রাজবাড়ী 2তেও অনেক বিশাল বড় বড় জায়গা, সেখানে মানে মানুষের যানবাহন খুব সহজলভ্য হলো মোটরসাইকেল। আমি মোটরসাইকেল করে শোডাউনের বিষয়টা আমরা বলতে পারি যে আপনি এতগুলো বেশি মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না, কিন্তু মোটরসাইকেল বা নৌযান, অনেকে তো নৌযান ছাড়া যেতেই পারে, নৌকা ছাড়া প্রচারণা যাওয়ার কোনো সুযোগ নাই। তো এই বিষয়টাকে আইন করে যদি আপনারা রুদ্ধ করে দেন তাহলে তো আমাদের জন্য আসলে মুশকিল। আপনারা বলেন যে আপনারা নিরাপত্তা দিবেন, প্রার্থী একা একা হেঁটে যাবে, তাহলে ভিন্ন জিনিস। আমরা একা একা হেঁটে পুরো নির্বাচনী এলাকায় যাব, সেটা আমরা করতে পারি। কিন্তু আপনি যেইখানে যেই এলাকার, যেই এলাকার যেই যানবাহন যেটা মানুষ সবসময় ব্যবহার করে আসে, নৌকায় তো বরিশালের অনেক জায়গা আছে, পিরোজপুর, বরিশালে ঝালকাঠিতে যে নৌকায় করে বাজারও হয়, বাজারে সেখানে নৌকা কেন ব্যবহার করা যাবে না? এটা বোধগম্য না। একই সাথে মোটরসাইকেলের জন্য প্রযোজ্য। 14 নম্বরে বিলবোর্ডের ব্যবহারের কথা আসছে। এটা যে নির্বাচনী প্রচারণায় আপনারা বিলবোর্ড ব্যবহার করতে দিচ্ছেন, এটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু বিলবোর্ডের সংখ্যা 20টা করে দিয়েছেন। কারণ আমার নির্বাচনী এলাকায় ইউনিয়ন হলো 24টা, রাজবাড়ী 2-এ 3 উপজেলায় 24টা ইউনিয়ন। আমি যদি পার ইউনিয়নও একটা করে বিলবোর্ড দিই, 4টে ইউনিয়ন মিস হয়ে যাবে। তাহলে আসলে এই সংখ্যাটা কিভাবে নির্ধারণ করে দেওয়া ঠিক হবে? আপনারা তো একটা আইডিয়া রাখতে হবে যে একটা ইউনিয়নে একটা বিলবোর্ড এনাফ না। একটা ইউনিয়নের মানে ঢাকার মতো না নির্বাচনী এলাকা যে একটু ঘুরলাম 1-2 ঘন্টার ভিতরে শেষ হয়ে গেল। গ্রামে মানে এলাকা ভিত্তিক নির্বাচনের এলাকাগুলো অনেক বড়। তো সেখানে মানে 20টা বিলবোর্ড একেবারেই এনাফ না, মানুষের চোখেও পড়বে না। আবার যে সাইজটা বলেছেন, যে সাইজ বিলবোর্ড, যে সাইজ, এটা তো আমরা নির্বাচন পূর্ব প্রচারণা লিখেছি, একটা দিলে একটা কোনায় কিছু লোক দেখে, পুরো ইউনিয়নের সব লোক দেখে না ভাই। এটা আসলে বাস্তবিক কোনো সংখ্যা না, এই সংখ্যাটা বাড়াতে হবে। এই সংখ্যাটা অবশ্যই বাড়াতে হবে। আপনার যেমন নির্বাচনী ব্যয়সীমা নিয়ে আমরা কথা বলেছিলাম, আমরা যখন মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম যে নির্বাচনী ব্যয়সীমা কিছুটা বৃদ্ধি করা হোক। কারণ আমরা মুখে বলবো আমরা সৎ থাকবো, আমরা বলবো যে আমরা প্রতিশ্রুতি দিব, আমাদের আয় ব্যয়ের হিসাব দিব, কিন্তু এমন একটা সংখ্যা আপনারা নির্বাচনী ব্যয়সীমা করে দিবেন, কোনো বাংলাদেশের প্রার্থীর পক্ষে সম্ভব আদৌ কি না যে 25 লক্ষ টাকার ভিতরে নির্বাচন করা এবং ভোটার প্রতি মাত্র 10 টাকা খরচে যে বিষয়টা বলেছেন, এটা আসলে মানে কোনো যৌক্তিকতা বাস্তবতা। কিছুটা ব্যয় যদি আপনারা বাড়াতে পারলে ভালো হতো, এটা নিয়ে আর বেশি কথা বলবো না। এরপরে আসেন 19 নম্বরে যেটা রয়েছে, নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণ। ভোট গ্রহণ সমাপ্তির পরবর্তী 48 ঘন্টা। এখন নির্বাচনের সময় 9 দিন আর্মিই থাকবে, তার মানে বুঝেন যে নির্বাচনের পরিবেশ পরিস্থিতি কি হয়ে থাকে। একটা প্রার্থী যে তার কত ধরনের ঝামেলা পোহাতে হয় পুরো নির্বাচনকালীন সময়। ভোট গ্রহণের পরবর্তী 48 ঘন্টার ভিতরে প্রচারণা সামগ্রী অপসারণ করা, এটা কারো পক্ষে সম্ভব না। এই সময়টা একটু বৃদ্ধি করতে হবে। এরপরে আর একটা বিষয় রয়েছে এখানে, এই প্রচারণা নির্বাচনের পরবর্তী যে বিষয়টা আমি গুরুত্বপূর্ণ সেটা অ্যাড্রেস করতে চাই, সেটা হলো ভ্যাটের একটা বিষয়। যারা আমরা নির্বাচনে এর আগেও করেছি বা সামনেও করব, আমাদের নির্বাচনী ব্যয় সীমা আমরা কত টাকা খরচ করলাম সেটা নির্বাচন কমিশনে জমা দিতে হয়, এবং যেই টাকা যেই ব্যয় হিসাব আমরা জমা দিই সেটার উপর আবার একটা ভ্যাটও আসে। অনেক প্রার্থীর পক্ষে কিন্তু এটা একটা দুঃসহ হয়ে যায়, বিশেষ করে পরাজিত প্রার্থীদের পক্ষে। তো ভ্যাট নির্বাচনী প্রচারণাটা ভ্যাট মুক্ত রাখা যায় কিনা, এই ধরনের প্রস্তাব সরকারের কাছে দেওয়া যায় কিনা, সেটা আপনারা একটু বিবেচনা করে দেখবেন। আপনার 22 নম্বর নির্বাচনী ব্যয় সীমা, যেটা নিয়ে কথা বলছিলাম, সেটা 3 নম্বর পয়েন্টে রয়েছে যে নির্বাচনী ব্যয় রাজনৈতিক দলের ক্ষেত্রে 50,000 টাকা, প্রার্থীর ক্ষেত্রে 20,000 টাকার ঊর্ধ্বে হলে তা বাধ্যতামূলক ব্যাংকিং মাধ্যমে সম্পন্ন করতে হবে। এটা আসলে খুব কমপ্লেক্স একটা বিষয়। আমি নির্বাচনী কাউকে টাকা দিলাম, 20,000 টাকা প্রদান করলাম, 20,000 টাকার উপরে, মানে তাহলে MFS, আমরা মাইক্রো ফিনান্সিয়াল সার্ভিস, যেটা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, দুঃখিত, এটা আমরা কেন করি? এটা কি ব্যাংকিং চালানো MFS কে আসবে? মানে 20,000 30,000 টাকা তো এখন মানে MFS এর মাধ্যমে যে সার্ভিসগুলো রয়েছে, বিকাশ, নগদ, বর্ণনা, আমি নাম নিলাম না ব্র্যান্ডের, এ ধরনের সার্ভিসই করা যায়। 20,000 টাকার উপরে আমি খরচ করলে আমার ব্যাংকের মাধ্যমে দিতে হবে। গ্রামের এলাকাগুলোতে সেই ব্যাংকের শাখা কতগুলো রয়েছে, এটা কিন্তু খুব জটিল একটা বিষয়। ব্যাংকের লাইনে কত সময় দাঁড়ায় থাকতে হবে 20,000 টাকার একটা চেক উঠানোর জন্য? ব্র্যাক ব্যাংকে গেলেই তো আধা ঘন্টা লাগে একটা টাকা জমা দিতে। মানে বেসরকারি অনেক ব্যাংক রয়েছে, সেইখানে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যারা নির্বাচন করবেন তাদের সহযোগীদের যখন একটা খরচ দিবেন, চেকের মাধ্যমে দিবেন, 20,000 টাকার একটা চেক উঠাইতে আমার ব্যাংকে যে আমার 1 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যাবে, তাহলে নির্বাচন কখন করব? নির্বাচনের সময়সীমা বাড়ায় দেন। তাহলে আইন করলেই তো শুধু হয় না ভাই, এটার মানে আসলে বাস্তব
প্রায়োগিক মানে বাস্তবতা আছে কিনা সেটাও একটু বিবেচনা রাখতে হবে। 23 নম্বরে যেটা ভোট কেন্দ্রে প্রবেশাধিকার, এখানে মিডিয়ার ব্যাপারটা ক্লিয়ার না যে মিডিয়া আসলে কতদূর ভোট কেন্দ্রে যেতে পারবে, এটাও একটু আমাদেরকে জানতে হবে। এরপরে 25 নম্বরে যেটা রয়েছে গণমাধ্যমে নির্বাচনী সংলাপ, এখানে বলা রয়েছে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীর দলের প্রতিনিধি টেলিভিশন চ্যানেল কর্তৃক আয়োজিত নির্বাচনী সংলাপে অংশ নিতে পারবে। একটু বিষয়টা নতুন লেগেছে, হয়তো আমরা ক্লিয়ার না, কারণ এর আগে যেটা দেখেছি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দলীয় প্রধানরা বক্তব্য দিতে পারতেন। এটা একটা চমৎকার উদ্যোগ হবে যদি নির্বাচন কমিশন উদ্যোগ গ্রহণ করে যে নির্বাচনী সংলাপ হবে। বেসরকারি টিভি চ্যানেলগুলো যদি, অনেক বেসরকারি মিডিয়া রয়েছে, তারা যদি নির্বাচন কমিশন যদি উদ্যোগটা নেয় এবং সমন্বয়টা করে, আমার মনে হয় প্রত্যেকটা প্রার্থী সমান সুযোগ পাবে। নাহলে এখানেও আসলে ওই যে বৈষম্যের শিকার হতে হবে অনেক প্রার্থীকেই। 30 নম্বরের কথাটা একটু স্পষ্ট করতে হবে, যেমন মানে এটা প্রার্থীর বিধিমালা যে অঙ্গীকারনামা সেখানে রয়েছে যে তিনি এই বিধিমালার সকল বিধান মানিয়া চলিবেন, মানে প্রার্থীর ক্ষেত্রে, এবং যদি তাহার বা তাহার কোনো সহযোগী দ্বারা এই বিধিমালায় কোনো বিধান লঙ্ঘন করা হয়। জটিলতাটা এখানে আচ্ছা, সহযোগী সংজ্ঞা কি? একটা নির্বাচনী ক্যাম্পেইনে অনেক ধরনের লোক অংশগ্রহণ করে থাকে। কেউ আমার ক্যাম্পেইনে র্যান্ডম অংশগ্রহণ করলো, তারপর সেটাকে তাকে সহযোগী হিসেবে চালিয়ে দেওয়া হলো, সে কোনো বিধিমালা ভঙ্গ করলো, তাহলে তার দায় দায়িত্ব কি আমার হবে কিনা? তাহলে সহযোগিতাকে প্রি ডিফাইন্ড হতে হবে। এখন কি আপনারা যদি বলেন ক্যাম্পেইন ম্যানেজমেন্ট টিমের একটা লিস্ট আপনারা জমা দেন, সেটা হতে পারে। র্যান্ডম যদি আমরা বলি আমার কোনো সহযোগী দ্বারা আচরণ বিধি ভঙ্গ হয়েছে, এই সহযোগী সংখ্যা নির্ধারণ করতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করতে হবে। হ্যাঁ, আসলে এটাতে প্রার্থীরা একটু জটিলতার সম্মুখীন হবে। এটা ছিল আমাদের আচরণবিধি সংক্রান্ত। লটারির কথা বলা হয়েছে। আমরা জানি বিগত আমলে আসলে প্রশাসনে, আইন শৃঙ্খলা বাহিনীতে, প্রশাসনে যে পরিমাণ দলীয় আওয়ামী লীগ নিয়োগ পেয়েছে, ছাত্রলীগের পুলিশ লীগ যে আমরা আন্দোলনের সময় বলতাম নিয়োগ পেয়েছে, লটারির মাধ্যমে র্যান্ডমলি যদি তাদেরকে এখন অপসারণ করা হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার এখনো প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত ওইভাবে আওয়ামী মুক্ত করতে পেরেছে কিনা এটা নিয়ে আমাদের সন্দিহান। এটা আসলে সম্ভবও হয়তো ছিল না, কারণ আপনি সবাইকে ঝেড়ে ফেলতে পারেন না রাতারাতি। এখন যদি আপনি লটারির ভিতরেই যান তাহলে আসলে কে কোথায় পড়বে সেটা একটা ব্যাপার রয়েছে। মাঠ প্রশাসনকে অবশ্যই রাজনৈতিক দলসমূহের আস্থায় নিয়ে, আমি বলছি না কারোর মতামত উপেক্ষা করতে হবে, প্রত্যেকটা মাঠ প্রশাসন, সে মাঠ প্রশাসনের ভিতরে ডিসিএসপি থেকে ক্ষেত্র বিশেষে পুলিশ কমিশনারও হতে পারে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। 2014 থেকে 24 সাল পর্যন্ত যে সমস্ত কর্মকর্তারা নির্বাচনের দায়িত্ব পালন করেছেন, যথাসম্ভব তাদেরকে নির্বাচনের দায়িত্ব থেকে, যদি হয় পুরোপুরি বা যথাসম্ভব নির্বাচনের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে। গণভোটের একটা কথা আমাদের জামায়াত ইসলামের মাননীয় মহাসচিব মহোদয় বলেছেন যে গণভোট, সেক্রেটারি জেনারেল সাহেব বলেছেন গণভোটের ব্যাপারটা কিন্তু এখনো কোনো প্রচারণা আমরা দেখছি না। গণভোটের আরো কিছু জটিলতা রয়েছে, যেমন গণভোটের এর আগে যখন বাংলাদেশে গণভোট হয়েছিল, হ্যাঁ এবং না, এই হ্যাঁ নার কিন্তু প্রতীক ছিল, মানে ছবি ছিল। হ্যাঁ ভোটের একটা ছবি ছিল সম্ভবত জাতীয় সংসদ, নারটা আমি ভুলে গেছি। তো ছবি কোনটা, কোন দুইটা, হ্যাঁ নার ক্ষেত্রে কোনটা ছবি হবে, প্লাস গণভোটটাই আসলে বাংলাদেশের সাধারণ মানুষ এখনো বোঝে না গণভোট কি। এখানে সরকার যে প্রস্তাবনা দিয়েছে তফসিলের 4টা প্রশ্ন, আমি আর সেই বিষয়ে যাচ্ছি না, তবে এই বিষয়ে যথেষ্ট প্রচারণা করতে হবে। প্লাস গণভোটের জন্য ভোট কক্ষ, মানে ভোট কেন্দ্রে যে কক্ষগুলো বর্তমানে রয়েছে, কক্ষের সংখ্যা বাড়াতে হবে, নাহলে ভোট গ্রহণ যথেষ্ট স্লো হয়ে যাবে। এবং গণভোট যারা গণনা করবেন, যে সমস্ত কর্মকর্তা, মানে ভোট গ্রহণ কর্মকর্তার সংখ্যাও এই ক্ষেত্রে বাড়াতে হবে। এই ভোট গ্রহণ কর্মকর্তার সংখ্যা বাড়াতে হবে এই কারণে যে গণভোট যারা কাউন্ট করবেন তারা শুধু গণভোট কাউন্ট করবেন, কারণ গণভোট এবং জাতীয় নির্বাচনের ভোট একসাথে কাউন্ট করতে গেলে এইটা একটা নতুন কাজ এবং এখানে একটু জটিলতার সম্ভাবনা রয়েছে। সো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে ভোট কক্ষের সংখ্যা বাড়াতে হবে, কারণ যাতে টাইম স্লো না হয়ে যায়, এবং যারা কাউন্ট করবেন তাদের সংখ্যা এবং আলাদা মানে ডেজিগনেটেড পার্সন রাখতে হবে, তারা শুধু গণভোট কাউন্ট করবেন। এক্ষেত্রে আমি আপনাদের এই কর্মকর্তার কথা যখন আসলো সেক্ষেত্রে আমরা একটা পয়েন্ট আউট করেছিলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে কর্ম পরিকল্পনা আপনারা লিখেছিলেন 14.2, 14.3 এবং 14.4 পৃষ্ঠা নম্বর 23-এ রয়েছে। আমাদের পক্ষ থেকে একটা দাবি ছিল যে কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান হতে ভোট, মানে বেসরকারি প্রতিষ্ঠান হতে ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ করা যাবে না। কিছু প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের আপত্তি ছিল, কারণ কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি তাদের আনুগত্য রয়েছে, এই ধরনের আমাদের বিশ্বাস রয়েছে। আমাদের বিশ্বাস আপনাদের আমলে নিতে হবে ব্যাপারটা এমন না, তবে আমরা আমাদের মতামত জানাতেই পারি। এখন 14.3 এবং 4 যেটা রয়েছে যে আপনারা নির্দেশনা প্রদান করবেন এবং সম্পন্ন করবেন 15ই নভেম্বর, আমি যদি ভুল না করে থাকি, একটা ছিল 30শে সেপ্টেম্বরের ভিতরে আর একটা 15ই নভেম্বরের ভিতরে, দুটো তারিখই পার হয়ে গিয়েছে। এখন আপনারা বেসরকারি কোন ধরনের প্রতিষ্ঠান থেকে কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার নির্দেশনা প্রদান করেছেন সেটা রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাতে হবে, কারণ আমরা এই বিষয়টা দেখতে চাই যে ভোট গ্রহণ কর্মকর্তা বেসরকারি কোন কোন প্রতিষ্ঠান থেকে আপনারা নিয়োগ দিচ্ছেন। নির্বাচন কমিশনে কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়টা, ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়টা আপনারা একটু নজর দিবেন, যত দ্রুত সম্ভব এটা করা যাবে। নির্বাচনী আচরণবিধি যদি ভঙ্গ হয় সেক্ষেত্রে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তিটা যেন দৃশ্যমান হয়, এ বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। পোস্টাল ব্যালটের বিষয়টা আমরা স্বাগত জানাই যে পোস্টাল ব্যালট আপনারা করছেন, তবে পোস্টাল ব্যালটে যারা ভোট দেন ইচ্ছুক সেই ভোটারদের তালিকা রাজনৈতিক দলসমূহকে ভোট গ্রহণের 1 মাস আগে অবশ্যই সরবরাহ করতে হবে। আমরা যে তালিকাটা দেখতে চাই যে আপনারা যে ভোটার লিস্টটা করেছেন পোস্টাল ব্যালটে যারা ভোট দিবে তাদের
সেই জিনিসটা আমরা 1 মাস আগে দেখতে চাই। সিসিটিভি থাকলে খুব ভালো হতো, এটা আমরা একমত। আমাদের আগেরও প্রস্তাবনা ছিল ভোট কেন্দ্রে সিসিটিভি থাকলে ব্যয় সংক্রান্ত প্রার্থীদের কাছ থেকেও ব্যয়ের কিছু অংশ নেওয়া যায়, এখানে এটা বিবেচনা করতে পারেন। তবে বডি ক্যামেরাটা ভালো সিদ্ধান্ত। বডি ক্যামেরা আপনারা বডি ক্যামেরা নির্দেশনা যদি দিয়ে দেওয়া হয়, বডি ক্যামেরাটা খুব কাজ করবে। ওয়ান স্টপ অভিযোগ নিরসন কেন্দ্র চালু করতে হবে প্রত্যেকটা আসনে, যেখানে ভোটার, প্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ইভেন ভোটগ্রহণ কর্মকর্তা সকলে তাদের অভিযোগ দিতে পারবে এবং অভিযোগ নিরসনে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিচ্ছে সেটা তথ্য অধিকার আইনে জনগণকে জানার সুযোগ দিতে হবে। নির্বাচনে কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কাজ করতে হবে। কয়েকটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করছি। একটা হচ্ছে, আগে নির্বাচন কমিশন অনলাইনে একটা অ্যাপ তৈরি করেছিল, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ। গতকালকেও সেই অ্যাপে ঢুকে আমি কিছু নির্বাচনের তথ্য ছাড়া কিছু পাইনি। যেমন প্রত্যেকটা ভোটারের ভোটার নাম্বার অনেকে জানতে চায়, ভোটার নাম্বার আমাদের পোলিং এজেন্ট ঠিক করা থেকে শুরু করে নির্বাচনী এজেন্ট নিয়োগ করা, নিজেরা প্রার্থীদের ফর্ম পূরণ করার সময় ভোটার নাম্বারটা গুরুত্বপূর্ণ। এখন আমি আমার ভোটার নাম্বার জানি না, ভোটার নাম্বারের জন্য আমি আমার এপিএসকে নির্দেশনা দিয়েছি নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করতে। এইটা যদি অ্যাপের মাধ্যমে চালু হবে, SMS সার্ভিসের মাধ্যমে চালু হয়, আমরা মনে হয় অনেকে বিষয়টা সহজ হয়। আমরা এই অ্যাপে এই সার্ভিসটা পুনরায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা একটু করবেন, অথবা SMS এর মাধ্যমে, মানে এনআইডি কার্ডের নাম্বার দিলে যাতে ভোটার নাম্বারটা সে পায় ফিরতি SMS এ, এই ব্যবস্থাটা আপনারা একটু করবেন। ঋণ পরিশোধের একটা বিষয় আমি বলেছিলাম, আমরা বলেছিলাম মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনায়, যে ব্যক্তি পর্যায়ে যাদের ঋণ রয়েছে বা ঋণের গ্যারান্টার রয়েছে, তারা অনেক সময় তফসিলের আগে ঋণ হয়তো পরিশোধ করলো, ব্যাংক একটা এনওসি দিল, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে সিআইবি আপডেট হতে অনেক সময় লাগে, এটার একটা প্রসেস রয়েছে। বা অনেকের ক্ষেত্রে অর্থ ঋণ আদালতে মামলা রয়েছে, ব্যাংকে ঋণ পরিশোধ করার পরে মামলা প্রত্যাহারের জন্য বলা হলো, কিন্তু মামলা সময় মতো প্রত্যাহার হলো না, মানে অনেকগুলো জটিলতার কারণে, বা সিআইবি আপডেট হলো না। সেক্ষেত্রে অনেক প্রার্থী জটিলতায় পড়ে যায়, আদালতে দৌড়াদৌড়ি করতে হয়, নির্বাচনে প্রার্থিতা বাতিল হয়ে গেলে আবার সে ফিরেও পায়। তো এটা যদি ক্লিয়ারলি নির্দেশনা দেওয়া হয় যে ঋণ পরিশোধের ব্যাংকের এনওসি যদি থাকে, যে সে প্রার্থীর ঋণ সম্পূর্ণ পরিশোধ করেছে বা রিশিডিউল করেছে, এই এনওসিটা যদি থাকে তাহলেই যথেষ্ট। এরপরে সিআইবির মতো ক্লিয়ার হলো, মামলা মতো প্রত্যাহার হলো, এটা নিয়ে যেন কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল না হয় এবং কোনো প্রার্থী যেন জটিলতার সম্মুখীন না হয়, এটা একটা নির্দেশনা দিতে হবে। এটা আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণ করেছিলাম এই বিষয়টা উদ্ধার করার জন্য। দীর্ঘদিন পরে বাংলাদেশে একটি ভোট উৎসব হতে যাচ্ছে। উৎসব মুখর পরিবেশে বাংলাদেশে একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারগণ, আপনারা ইতিহাসের অংশ হয়ে থাকবেন বাংলাদেশকে গণতন্ত্রের লাইনে পুনরায় ফিরিয়ে আনার জন্য। আমরা আপনাদের সহযোগী হতে চাই, আপনাদের সহযোগিতা করতে চাই। আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারা আমাদের জন্য শুভকামনা করবেন। ইনশাল্লাহ একসাথে বাংলাদেশকে আবার পুনরায় গণতান্ত্রিক বাংলাদেশ, উদার গণতান্ত্রিক বাংলাদেশে যাতে আমরা পরিণত করতে পারি, সেই প্রত্যাশা রেখে আমার দল এনডিএম চেয়ারম্যান ববি হাজেজের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমি